প্রত্যেককে নমস্কার। একটু আগে দীপঙ্কর অসাধারণ পাহাড়ের ছবি দেখিয়ে গেলেন। আমার কাজ লাইফ ইন দ্য ওয়াইল্ড। ওয়াইল্ড আমরা নানা অর্থে শব্দটা শুনি। যারা জঙ্গলের ছবি তোলেন তারা ওয়াইল্ড বলতে একটা কিছু বোঝেন, মূলত পশু পাখি। যারা পাহাড়ে ছবি তোলেন তারা ওই বিশাল উচ্চতায় অন্য কিছুকে হয়তো ওয়াইল্ড বলেছেন। আমার ফটোগ্রাফি জীবনে আমি যাদের ওয়াইল্ড বলে চিনি, খুব সত্যি কথা, আমাদের দেশের তারা যদি আমি হিসেব করি দেখা যাবে 70%। গহন জঙ্গলে এরা সবাই থাকেন, পাহাড়ের উপরেও এরা অনেকেই থাকেন এবং প্রতি মুহূর্তে এদের জঙ্গল বা এদের পাহাড় থেকে উৎখাত হওয়ার ভীতি নিয়ে এরা বেঁচে থাকেন। ভারতবর্ষের ইতিহাস মানে এটা খুব সত্যি করে বেঁচে থাকার এবং বাঁচিয়ে রাখার ইতিহাস। কিন্তু দেখা যায় সর্বত্র সেই ধারণা থাকলেও দেখা যায় এই জনজাতিদের সাথে আমাদের যে ফিলোসফিক্যাল দার্শনিক কি বলবো পার্থক্য, সেটাকে সেভাবে সবসময় আমরা মিটিয়ে নিতে পারি না। কিছুদিন আগে আমি ছবি তুলছিলাম অরুণাচলের একটি গ্রামে। ভারতবর্ষের লক্ষ লক্ষ গ্রামের মতো একটি গ্রাম, গ্রামটার নাম কমসেং, অরুণাচল প্রদেশের পশ্চিম সিয়াং জেলায়। আর কোনো কারণে গ্রামটা উল্লিখিত হওয়ার কথা ছিল না, কিন্তু এই গ্রামটায় আমি গেছিলাম ঠিক একটি কারণে, যার সাথে ঠিক সেইভাবে রোমান্টিক ফটোগ্রাফির কোনো সম্পর্কই নেই। এই অঞ্চলটা আদি উপজাতিদের অঞ্চল, যারা কোনো এক সময় দুর্ধর্ষ যোদ্ধা ছিলেন এবং হেড হান্টার ছিলেন। অর্থাৎ তারা যখন যুদ্ধ হতো তখন তাদের যুদ্ধে জেতার পর শত্রুর মাথা কেটে এনে সেগুলো তারা প্রিজার্ভ করতেন। সেই কমসেং ভিলেজে 1911 সালে 31শে মার্চ নোয়েল উইলিয়ামসন নামে একজন ব্রিটিশ রাজপুরুষ খুন হন। আদিরা কেন নোয়েল উইলিয়ামসন কে খুন করেন কেউ জানে না। নোয়েল উইলিয়ামসন কেন আজ থেকে 107 বছর আগে ওই ওয়েস্ট সিয়াং ডিস্ট্রিক্টের ওই রকম প্রত্যন্ত অঞ্চলে ঘোরাফেরা করছিলেন সেই নিয়েও কোনো ইতিহাস পাওয়া যায় না। খালি ওই কমসেং গ্রামে ছোট্ট করে নোয়েল উইলিয়ামসনের একটা কবর আছে। অদ্ভুত ব্যাপার হচ্ছে 1911 সালে যে হত্যাটা হলো, একজন ব্রিটিশ রাজপুরুষকে তার দলবল সমেত আদিরা নিকেশ করে দিল ঠিক এই অঞ্চলটায়। তারপর সাদিয়া ঘাট থেকে ব্রিটিশরা তাদের ফৌজ এনে আদিদের সাথে যুদ্ধ করলো এবং যুদ্ধে বুঝতেই পারছেন তার পরিণতি কি হলো। এবং 8 জন আদি গাঁও বুড়াকে বিভিন্ন গ্রাম থেকে তারা ধরে নিয়ে চলে গেল। সেই 8 জনের একজন বহু পরে ফিরে আসেন, কিন্তু তিনি কোথায় গেছিলেন তা নিয়ে কোনোদিন কোনো কথা বলেননি। আর বাকি যে 7 জন দেখা গেল নোয়েল উইলিয়ামসনের প্রেতাত্মার সাথে মিশিয়ে তাদের এক একজন আইকন করে তোলা হলো। 1911 সালের 31শে মার্চ যে হত্যাকাণ্ড হয়েছিল, যে তরোয়ালটা দিয়ে নোয়েল উইলিয়ামসনকে হত্যা করা হয়েছিল, সমস্ত আদি উপজাতিদের কাছে এই তরোয়ালটা আজকে একটা পবিত্র অগ্নির মতো, রেলিক, হবি রেলিক। সুতরাং আমি আমার অবস্থান থেকে যদি বিচার করি তাহলে দেখব যে ভারতবর্ষের বিরাট বিরাট বিশাল একটা অচেনা মুখ আছে। এই সাউন্ডটা একটু
ব্রহ্মপুত্রের অববাহিকায়, যেখানে দিগন্ত অব্দি জঙ্গল, সেখানে ভাবতে ইচ্ছে করে যে ঠিক কেন এই বনমে মেতে ওই মানুষগুলো ওই জঙ্গল পেরিয়ে 100 কিলোমিটার হেঁটে এসেছিলেন। আমরা তিনজন যখন কানসিং গ্রামে সেই মানুষগুলোর সাথে একটি রাত কাটাই, তখন দেখলাম যে আসলে ব্রিগেডে কি হলো, বা দিল্লিতে কাল কার সাথে কার বৈঠক, ভারতবর্ষের সাথে এই সমস্ত কিছু যোগ বড় কম। ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে অনায়াসে একটি হত্যা, মার্ডার, হীনতম ক্রাইম একটি জাতির আইডেন্টিটি হয়ে উঠতে পারে। আদিরা সেই সময় থেকে বিশ্বাস করেন যে তাদের গোটা উপত্যকায় নোয়েল উইলিয়ামসনের প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছেন। আদিরা এখনো বিশ্বাস করেন যে কোনো একটা জায়গা যেখানে নোয়েল উইলিয়ামসন বসেছিলেন একটা পাথরের উপর, সেখানে যদি আমি দাঁড়াই তাহলে হয়তো শিলাবৃষ্টি হবে। অদ্ভুত একটা জীবন তাদের। তারা টপ হ্যাট পরেন, সেই সাথে বাড়িতে মিথুনের মাথা জমিয়ে রাখেন। অদ্ভুত একটা ডুয়ালিটি, বাবা দুই প্রজন্মের মধ্যে ডুয়ালিটি, অদ্ভুত একটা দ্বৈত সত্তা তাদের। এবং সেই সত্তাটা চাক্ষুষভাবে দ্বৈত হলেও আসলে ফিলোসফির দিক থেকে এই 107 বছরে আদিদের এতটুকু বদল ঘটেনি। বাড়িতে যদি কোনো অপঘাত কিছু হয়, কারো ধরুন পা ভাঙলো বা হাত ভাঙলো, আদিরা এখনো বিশ্বাস করেন যে নোয়েল উইলিয়ামসনের প্রেতাত্মা কুপিত হয়েছে, এবং নোয়েল উইলিয়ামসনের সেই প্রেতাত্মাকে শান্ত করার জন্য তারা শুয়োর বলি দেয়। আদিদের কোনো ডকুমেন্টেড হিস্ট্রি নেই। শুনে শুনে এই 110 বছর ধরে, 7 বছর ধরে তারা একটা হত্যা পক্ষে বা বিপক্ষে যুক্তি সাজিয়েছেন, এবং নানাভাবে সেই যুক্তির সপক্ষে বা বিপক্ষে তারা বিভিন্ন প্ল্যানে, বিভিন্ন সাব প্ল্যানে ভাগ হয়ে গেছেন। সুতরাং আজকে যদি আমি বলি ভারতবর্ষ মানে আসলে মুখে মুখে ফেরা, প্রজন্মের পর প্রজন্ম ধরে গল্প শুনে আসা একটা হত্যার ইতিহাস, তাহলে সম্ভবত কোথাও ভুল হয় না। ইতিহাস বলতে, ডকুমেন্টেড হিস্ট্রি বলতে, বইয়ে পড়া ইতিহাস বলতে, আর্কাইভের নথি থেকে আয়ত্ত করা ইতিহাস বলতে আমরা যা বুঝি, ভারতবর্ষের ইতিহাস ঠিক তা নয়। ঠিক সেই রকমই এবছরই আরেক জায়গায় আমি ছবি তুলছিলাম, সেটা হচ্ছে কান্ধমাল, উড়িষ্যায়। নোয়েল উইলিয়ামসনের প্রেতাত্মা যেমন আদিদের স্বপ্নে, আদিদের অস্তিত্বে মিশে আছেন, এই কান্ধমালে সেই রকম মানুষের অস্তিত্বে নোয়েল উইলিয়ামসনের প্রেতাত্মার মতো ঘুরে বেড়াচ্ছে ম্যালেরিয়া। পুরো অঞ্চলটা উপদ্রুত অঞ্চল, নকশালদের আনাগোনা খুব ভীষণভাবে আছে, ফলে অ্যাডমিনিস্ট্রেশন বলে কিছু নেই। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক তিনি এখান থেকে থানাগুলো, এবং যেহেতু সাধারণ মানুষের সাথে ক্রমাগত কনফ্লিক্ট হচ্ছে, নকশালদের সাথে যখন সমস্যা হয় সিকিউরিটি এজেন্সির, তখন মাঝখানে সাধারণ মানুষগুলো পড়ে যান। তাই তিনি এই কনফ্লিক্ট এড়াবার জন্য এই অঞ্চল থেকে সমস্ত যেগুলোকে আমরা বলি গভর্নমেন্টের প্রেজেন্স, থানা, হসপিটাল ইত্যাদি সমস্ত উইথড্র করে নিয়েছেন, এবং তার বদলে জাগৃতি বলে একটি এনজিওকে 3টি মোবাইল ভ্যান দিয়েছেন। আমরা এই জাগৃতির সাথে ঘুরে বেড়াচ্ছিলাম, মাইলের পর মাইল ধুধু করছে। তার মধ্যে সেই মানুষগুলির জীবনে বাঁচা এবং মরার মধ্যে একটি সূক্ষ্ম সেতুর মতো, মানে জাস্ট সুতোর মতো ওই ম্যালেরিয়া। ওরা গ্রামে গ্রামে ঘুরে দেখছিলাম। আজকে যখন এখানে বসে আমি ভাবি, আশ্চর্য লাগে যে সেই গ্রামে ম্যালেরিয়া প্রকোপ এমনই যে আজকে যে কোনো মুহূর্তে ম্যালেরিয়া হতে পারে। এই 3 জন বা 4 জন এক একটি ভ্যানের সাথে ঘুরে ঘুরে সেই ম্যালেরিয়া টেস্ট করেন।
সেই ম্যালেরিয়া টেস্ট করার সাথে সাথে তারা ওষুধ বিলি করেন, নানা রকম পরামর্শ দেন এবং সমস্ত মানুষের উদ্বেগ ওই স্লাইড টেস্টে যখন হচ্ছে ম্যালেরিয়া পজিটিভ না নেগেটিভ তারপর যে মুহূর্তে দেখা গেল যে একটা টেস্ট নেগেটিভ হয়েছে, সঙ্গে সঙ্গে সবার মধ্যে একটা স্বস্তি ফিরে আসে। এই আরো একটা ভারতবর্ষ যেখানে মা হতে চলা একজন নারী তাকিয়ে থাকতে হয় সপ্তাহে 2 দিন কবে ওই ভ্যানটা আসবে, সপ্তাহে 2 দিন কবে ওদের প্রেশারটা মাপা হবে এবং দেখা হবে কমপ্লিকেশন কিছু আছে কিনা। সুতরাং এইটা হচ্ছে দেশ। অনেকের মতো আমিও যখন, এখানে অনেক ছাত্র আছে, প্রত্যেককে বলছি, আমিও যখন ছবি শুরু করেছিলাম আমি মনে করতাম ছবি তোলা বোধহয় ভীষণ রকম একটা কি বলবো আনন্দের তো বটেই, অবভিয়াসলি ভীষণ সুন্দর কিছু, দেশটাকে দেখা, দেশটাকে নানাভাবে দেখা, দেশটাকে কেউ দেখেননি এরকম কোণ থেকে দেখা, এই সমস্তই ছিল আমার প্রেরণা। তারপর ছবি তোলা যখন শুরু করি, নানা মানুষের কাছে যাচ্ছি, নানাভাবে মিশছি, তখন একটা জিনিস আমার মাথায় ব্রেকের মতো গেঁথে যায় যে আজকে রাজনৈতিক বলুন, এথনিক বলুন, আমাদের যাবতীয় যে বিরোধ এগুলো সম্পূর্ণ অর্থহীন। সংস্কৃতি এমন একটা ব্যাপার, আদিদের যা সংস্কৃতি আর এই মুহূর্তে এইখানে দাঁড়িয়ে যে কথা বলছি আমি আপনি, আমাদের যে সংস্কৃতি এর মধ্যে আদতে কোনো কনফ্লিক্ট নেই, কারণ এই সমস্ত সংস্কৃতি বলে আমরা যা বুঝি সেগুলো প্রত্যেকটাই গৌণ। সত্যিকারের ইতিহাসের দিক থেকে ভারতবর্ষের যদি কোনো সংস্কৃতি থাকে, আমি এখনো বিশ্বাস করি সেটা হচ্ছে তার বৃষ্টির সংস্কৃতি। যদি কেউ প্রশ্ন করেন আজকের দিনে আমরা কোথায় যাচ্ছি, তাহলে এটা সবচেয়ে সহজ প্রশ্ন। চতুর্দিকে তাকিয়ে যা মনে হয় নিঃসন্দেহে আমরা নরকের দিকে যাচ্ছি। কিন্তু আবার মনে হয় যে ভারতবর্ষের বেসিক ফাইবার, আমাদের দেশটার যে সামগ্রিকভাবে তৈরি, সেটা হচ্ছে বহুত্বের ধারণা থেকে। এবং এই বহুত্বের ধারণাটা আমরা আজকে পেয়েছি তার কারণ চতুর্দিক থেকে নানা মানুষ, নানা জাতি, নানা ভাষা, তাদের নানা সংস্কৃতির মানুষ ঠিক এই বর্ষার জন্য ভারতবর্ষে মাইগ্রেট করে এসেছেন। কারণ এটা এমন একটা দেশ যেখানে অদ্ভুত বৃষ্টি হয় এবং বৃষ্টির সাথে সাথে এই দেশের মাটিটা এমন একটি ধর্ম পেয়েছে যেখানে এক মুঠো বীজ ছড়িয়ে দিলে মুহূর্তে তা ফসল হয়ে ওঠে। সুতরাং এই যে ভয়ঙ্কর রিচনেস যেটা বর্ষা আমায় দিয়েছে, তার কারণেই ভারতের বহুত্ব, তার কারণেই ভারতের এত ভাষা, এত জাতি। এই বহুত্ব যদি আমি স্বীকার করি, যেটা স্বীকার না করাই আজকের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে এবং দুঃখজনকভাবে আজকের রাজনৈতিক দর্শনের হিসেবে আমরা সেটা নিয়ে নিচ্ছি, তাহলে বলতে হয় যে বহুত্বের ধারণা মেনে নিলে যে বর্ষা এমন একটা ফোর্স যা এই দেশটাকে আসল দেশে পরিণত করেছে।
প্রকৃতপক্ষে আমি ভীষণভাবে আশাবাদী মানুষ। আমার মনে হয় যে দেশের বেসিক স্ট্রাকচার যদি বর্ষা হয় তাহলে তার যে ভিজুয়াল বিউটি, দৃশ্যগত সৌন্দর্য, দৃশ্য সৌন্দর্য বলা ভালো, সেটাই আসলে দেশটাকে বেঁধে রাখে। এই স্টোরিটা, এই গল্পটা আসলে একটা পরিযানের গল্প, মাইগ্রেশন। চিরকাল ভারতবর্ষে যত রকম পরিযায়ী মানুষ এসেছেন বিভিন্ন দিক থেকে, বিভিন্ন, কেউ সমুদ্র পেরিয়ে, কেউ পাহাড় ডিঙিয়ে, কেউ হচ্ছে ভেলায় চড়ে, তারা সবাই এসছেন কিন্তু এই বর্ষার টানে। এবং এই বর্ষা এদেশের এমন একটা ফিলোসফি, এমন একটা স্বাভাবিক ধর্ম যে তা ভীষণভাবে তার উচ্ছলতা, তার ভীষণ মগ্ন করে দেওয়া মানুষকে, তার সেই মগ্ন করার ক্ষমতা, এই সব কিছু আমাদের সমাজে, বিশেষত যাদের আমরা ব্রাত্য বলি, সেই ব্রাত্য সমাজে, আদিবাসী সমাজে ভীষণভাবে রিফ্লেক্টেড। আলিরাজপুর মধ্যপ্রদেশ আর গুজরাটের মধ্যে একটা ছোট্ট গ্রাম। সেই গ্রামে ভিলদের বাস। গ্রাম খালি না, ওই অঞ্চলের সমস্ত জেলা ভিলদের জেলা। সেই ভিলদের মধ্যে যখন আমি হোলির সময় হোলা মহল্লা বলে একটা অদ্ভুত উৎসবের ছবি তুলতে গেলাম, তখন দেখলাম ওই হোলির মধ্যে, ওই বসন্তেও আসলে কিন্তু বর্ষার ওই ইরোটিসিজম বা অদ্ভুতভাবে বর্ষার একটা কি বলবো, অদ্ভুত একটা ইন্দ্রিয় পরায়ণতা তাদের, সেটা যেন রিফ্লেক্টেড হচ্ছে। কারণ এই অঞ্চলে ওই সময় স্বয়ংবর হয়। স্বয়ংবর মানে ভিল মেয়েরা, তারা অপূর্ব সুন্দর সাজে নেমে আসেন বিভিন্ন গ্রামের হাটে। আর ভিল পুরুষরা, যাদের পোশাকটা কতধিক কি বলবো আমাদের মতো রাজারা দরকার, ওই পরিপ্রেক্ষিতে রীতিমতো কুৎসিত, যাই হোক না কেন, তারা সেই উপলক্ষে বাঁশি হাতে সেই মেয়েদের গান শুনিয়ে বেড়ায় বা বাঁশি শুনিয়ে বেড়ায়। এই স্বয়ংবর হচ্ছে কোনো মেয়ে যদি কোনো পুরুষের বাঁশিতে আকৃষ্ট হন এবং তাকে সেই ইঙ্গিত দেন, তখন সেই ছেলে এবং মেয়েটি ওই মেলা ছেড়ে বাইরে চলে যায়, হারিয়ে যায়। এই পুরো উৎসবটার নাম হচ্ছে ভাগোরিয়া। তা যখন আমি এইটা দেখি, তখন ফিজিক্যালি কিন্তু এই উৎসবের মধ্যে, মানুষের মধ্যে আমি এই বৃষ্টিবিন্দুর ছোঁয়া টের পাই। চতুর্দিকে বাঁশির সুর, অস্ত্রশস্ত্র সবই প্লাস্টিকের তৈরি রিভলভার, তরোয়াল, সেগুলো সম্ভবত প্রতীকী অর্থে ইউজ হয়। এই সমস্ত নিয়ে মানুষের ঢল, পুরুষদের ঢল রাস্তায়, মেয়েরা দলবদ্ধ হয়ে গোল হয়ে দাঁড়িয়ে, এই পুরুষের দলটা তাদের ঘুরে ঘুরে বাঁশি বাজাতে বাজাতে সরে সরে যাচ্ছে। সুতরাং আজকে এইখানে দাঁড়িয়ে আমি যদি ঠিক ওই ভিলদের দৃষ্টি নিয়ে ভারতবর্ষের দিকে দেখি, তাহলে মনে হয় এখনো এই তীব্র শোষণের মধ্যে যারা সারা প্রজন্মের পর প্রজন্ম ধরে দেশ বা দেশ নামক একটি ধারণার দ্বারা শোষিত হয়ে এসছেন, তাদের কাছেও এর বাইরে যে পৃথিবীটা আছে সেটাকে আমি আর আপনি চিনি না। সুতরাং মানুষ বাঁচে এই আশা নিয়ে, মানুষ বাঁচে সবসময় আগামীকালের কথা ভেবে। যখনই বাস্তার যাই, তখন এটা যেন আমি আরো ভালোভাবে টের পাই। দীর্ঘদিন ধরে উপদ্রুত, কেন? কোনোদিন তার গভীরে কেউ ঢোকেন না। আমরা নানা রকম টার্ম গত 5 বছর, 4 বছর, 4 বছর 9 মাসে শিখেছি। আরবান নাকশালস, কোনোদিন এই শব্দটা আমি শুনিনি আগে। হ্যাঁ, সিম্প্যাথাইজার্স, নাকশাল সিম্প্যাথাইজার্স, কোনোদিন শব্দটা শুনিনি। তা কখনো তাদের মনে হয় না কেন কান্ধামাল বা কেন বাস্তারের বিস্তীর্ণ অঞ্চল
এত উপদ্রুত। বাস্তারে যখনই যাই তখন আমার মনে ছোটবেলা থেকে যেভাবে বেড়ে ওঠা আমাকে যে রোমান্টিসিজম দিয়েছে, সেই দৃষ্টিটি আমি যখন দেখি তখন মনে হয় কি অপূর্ব। আবার আজকে আমার যুক্তিবাদী মন এত ছবি দেখে আপনাদের মতো এত মানুষের সাথে মিশে আমাকে বলে যায় যে দেখো, এই সৌন্দর্যের মধ্যে ভয়ঙ্কর হন্তারক বা হননের প্রক্রিয়াটা ভীষণভাবে লুকিয়ে আছে। যখন দেখি প্রথম জেনারেশন বাচ্চারা, যাদের পিতামহ প্রপিতামহ কেউ কোনোদিন অক্ষর লিখতে শেখেননি, ভাঙা একটা প্রাইমারি স্কুলে বিবেকানন্দ ছবির নিচে তারা এসছেন, হয়তো মিলের লোকে এসছেন, কিন্তু তখনও আমি নতুন করে আশাবাদী হই। পুরো বাস্তার বা সেই অর্থে ভারতবর্ষের প্রত্যন্ত গভীর আদিবাসী অঞ্চল, তারা সবসময় জলোচ্ছ্বাসকে বাঁচিয়ে এই সূক্ষ্ম ব্যালেন্সের উপর বেঁচে আছেন। একটি নদী ছিল এই অঞ্চলে, ওঙ্কারেরই বা ওই অঞ্চলে, বন্ধুদের অঞ্চলে, যাদের মধ্যে বলছে এখন হোমিসাইডের রেট, খুন জখমের হার নিউ ইয়র্ক সিটির থেকে বেশি, এরকম ভয়ঙ্কর যারা ঘাতপ্রবণ। সেখান থেকে একটা নদী গেছিল, 50টা গ্রামের মানুষের জল, পানীয় জল বলুন, অন্য ব্যবহার্য জল বলুন, তার একটাই উৎস ছিল এই নদীটা। সরকার ওই অঞ্চলে লৌহ আকরিক তোলার বরাদ দেন একটি কোম্পানিকে। কোম্পানি প্রথম যেটা করে, ওই নদীটার চতুর্দিকে বেড়া দিয়ে সেই নদীটা একটা বেশ বড় অংশ নিজেদের কম্পাউন্ডের মধ্যে নিয়ে নেয়। 50টা গ্রামের মানুষ তারা কিন্তু ওই গ্রামগুলো ছেড়ে চলে যেতে বাধ্য হন। এর বিরুদ্ধে যখন তারা দাঁড়ান, তখন সম্পূর্ণ অন্য প্রিজমে তাদের দেখি আমরা বলি যে মানুষ বড় অধৈর্য হয়ে পড়ে তাদের। সুতরাং এই সৌন্দর্য দেখা আর কোন ওঝা মন্দিরে গিয়ে যখন দেখি শয় শয় মানুষ একজন ওঝার ওপর কোন দেবতার ভর হওয়া, সেটাকেই এবং সেই দেবতা ওঝার মধ্যে দিয়ে দেবতার কথা বলার মধ্যে দিয়ে নিজের নিয়তি খুঁজে নিচ্ছেন আজকেও, তখন মনে হয় সমস্ত কিছুর মধ্যে একটা বিশাল ব্যবধান থেকে যাচ্ছে। আমার দেখা পৃথিবী যেভাবে পালন করে, আমি যাতে মুগ্ধ হই, মোহিত হই, হাটিয়ার হাটে গিয়ে বা মহুয়ার হাটে গিয়ে আমি যেভাবে মানুষকে উল্লাসে মেতে উঠতে দেখি, তাদের ভালো লাগা ভালোবাসার গল্প শুনতে দেখি, গল্পগুলো কানে আসে, আমার মনে হয় বাস্তব পৃথিবীটা, ভারতবর্ষের মাটিটা ঠিক এরকম নয়। আমার রোমান্টিক মন বলে যে বাইসন হর্ন মরিয়াদের এই মেয়েগুলো যখন তাদের ঘটুল থেকে হঠাৎ বেরিয়ে এলো হাটের মধ্যে নাচবে বলে, সেটা একটা অপার্থিব দৃশ্য। আবার এও মনে হয় যে 1.5 দিন ধরে হেঁটে এসে যারা এমন একটি ঘাটে পৌঁছলেন যেখানে হয়তো সারা মাসের চালটা তারা বিক্রি করতে পারবেন, 1.5 দিন ধরে হেঁটে এসে আবার ফিরে যাবেন 1.5 দিন হেঁটে, তখন মনে হয় আসলে যা দেখছি তা সমস্তই একটা মরিচিকা মাত্র, বা বলা হলো ইলিউশন। অতটা একটা ফ্যান্টাসির জগতে আমরা বাস করি, অন্তত আমি। ছবি তুলতে গিয়ে আমি যেটা টের পাই যে এই সৌন্দর্যের আড়ালে আসলে আমার এই ফ্যান্টাসিটাকেই আমি লালন করি। ভারতবর্ষের ইতিহাস চিরকালই মাইগ্রেশনের ইতিহাস, পরিযানের। চতুর্দিকে কত মানুষ কত রকম অরিজিন নিয়ে, তাদের কোথা থেকে তার উৎস তার কোনো তল নেই। আজকে সেই মানুষজন যেহেতু তারা এই দেশে, যাকে আমরা আর্য সংস্কৃতি বলি, তার সাথে সম্পৃক্ত হতে পারেননি, তাদের প্রতি মুহূর্তে একটা ভয়ঙ্কর বিরুদ্ধ শক্তির বিরুদ্ধে লড়ে বেঁচে থাকতে হচ্ছে। 1,10,000 মানুষ এখনো ভারতবর্ষে আছেন যাদের
1540 থেকে 1860 মোটামুটি এই সময়কালের মধ্যে আফ্রিকা থেকে কৃতদাস হিসেবে ধরে আনা হয়েছিল যাদের পূর্বপুরুষদের। কর্ণাটক এবং গুজরাটের বিস্তীর্ণ অঞ্চলে জায়গায় জায়গায় এরা আছেন। এদের আমরা বলি সিদ্ধি। বহুদিন আগে জাঞ্জিবার তখন ছিল দাস ব্যবসার সবচেয়ে বড় কেন্দ্র আফ্রিকার উপকূলে। আরব বণিক যারা তারা জাঞ্জিবারে ব্যবসা করতেন, আর বহু গুজরাটি বণিক তাদের তখন জাঞ্জিবারে কুটির ছিল। আমাদের ইতিহাসের সবচেয়ে লুকিয়ে রাখা একটা অধ্যায় আছে এখানে। তখন জাঞ্জিবার সমুদ্রের ধারে, সেখান থেকে আফ্রিকার গভীরে ঢুকতে হলে লেক ট্যাঙ্গানিকা অতিক্রম করে যেতে হতো, যে পথে লিভিংস্টোন গেছিলেন, পরে স্টানলিও যান। 1500 বা 1600 বা 1700 সালে ওই লেক ট্যাঙ্গানিকা পেরিয়ে আর কেউ যেত না, একমাত্র আরবরা যেত। কারণ সেই লেক ট্যাঙ্গানিকা পেরিয়ে তারা কঙ্গো বা এখনকার সিয়েরা লিওনে বা লাইবেরিয়ার গভীর থেকে কৃতদাস ধরে আনত। এই যে আরবরা যারা লেক ট্যাঙ্গানিকা পেরোতেন, তাদের অ্যাডভান্স দিতেন ভারতীয় গুজরাটি বণিকরা। আজকে ইতিহাস বলছে এই যে দীর্ঘ কয়েক শতাব্দী ধরে যে দাস ব্যবসা, তার মূল হোতা ছিলেন আমাদের ভারতীয় বণিকরা। সেই বণিকদের মাধ্যমে বেশ কিছু মানুষ কৃতদাস হিসেবে ভারতবর্ষে আসেন, এবং তারা এখনো পরিচয়ী মানুষের মতো একটা অদ্ভুত আফ্রিকার মুখে বেঁচে আছেন। কারণ ভারতবর্ষে আসার পর কোনোদিনই তারা ভারতীয় মানুষজন, তারা কোনোদিনই এদের ভারতীয় হিসেবে মেনে নেননি, এবং তীব্র শোষণ এবং এর মধ্যে থেকে এরা নিজেদের মধ্যে গোষ্ঠী করে থাকতে বাধ্য হন। এবং এদের মধ্যে আজকেও এদের দর্শন, এদের সংস্কৃতিতে একমাত্র যেটা আমি দেখতে পাই সেটা হচ্ছে আফ্রিকা। বহু ব্যাপার আফ্রিকা ভুলে গেছে, যেমন এই গোমা নাচ। এই নাচ আফ্রিকায় আর নাচা হয় না, এটা বেসিক্যালি কঙ্গোর নাচ। এখানে প্রত্যেকজন নর্তক ওই আফ্রিকান ড্রামের তালে তালে জঙ্গলের এক একটি পশুকে ইমিটেট করেন, এবং ফাইনালি উপসংহারে যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে যে ম্যাগনানিমিটি অফ নেচার। জঙ্গলের পশুরা সমস্ত বাধা কাটিয়ে, সমস্ত ভেদাভেদ ভুলে তারা একসাথে একটা অদ্ভুত কম্পোজিশন করেন এই নাচের শেষে। আজকে যখন তাদের নাচ দেখি বা তাদের দরগায় বসে আফ্রিকা থেকে বয়ে আনা এই ধামাল গান শুনি, সারা রাত ধরে পাগলের মতো নারী পুরুষ নিচে যাচ্ছেন, কয়েকজন গায়িকা চতুর্দিকে ঘুরে ঘুরে সারা রাত লিটারালি। তখন মনে হয় যে এই পরিযান না থাকলে, মাইগ্রেশন না থাকলে আসলে ভারতবর্ষের চেহারাটা অত্যন্ত ফিকে হতো। সেই মাইগ্রেশনের বদলে এই যারা মাইগ্রেট করেছেন, যারা পরিযায়ী, তাদের আমরা কিছু দিতে পারিনি। আমরা এখনো মনে করি যে আফ্রিকানরা, যেহেতু তারা আফ্রিকা থেকে এসছেন, তারা কালো জাদু জানেন, ব্ল্যাক ম্যাজিক। তারা মানুষের ভেতর থেকে ভূত ছাড়াতে পারেন, তাহলে জিন নামাতে পারেন, তাদের দরগায় রাত্রিরে পড়ি ওড়ে। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। সুতরাং যে কোনো আপনি আফ্রিকানদের দরগায় গেলে দেখবেন, গুজরাটে বিশেষত, কারণ গুজরাটি আফ্রিকানরা হচ্ছেন মুসলমান, তারা গুজরাটে বাস করেন, দ্বিতীয়ত তারা মুসলমান, এবং তৃতীয়ত তারা ভারতীয়দের মতো দেখতে নন, আর্য সভ্যতায় সম্পৃক্ত হননি। সুতরাং বুঝতেই পারছেন ওই 35-40 হাজার মানুষ গুজরাটে কিভাবে বেঁচে আছে। তাদের দরগাগুলো গুজরাটিরা ধরেই নেয় সে যে কোনো কিছু যেটাকে ডায়াগনোস করা যাচ্ছে না একটা রোগ, তারা ধরে নেয় দুধে ধরেছে, এবং এই আফ্রিকানদের কাছে নিয়ে আসায় তাদের কিওর করার জন্য। দিস ইজ রিয়ালিটি। এবং আফ্রিকান তাদের অবস্থা এতই খারাপ যে তারা এই ব্যাপারটাকে প্রশ্রয় দেন, কারণ এই তীর্থযাত্রী বা যাই হোক এই অতিজাগতিক শুশ্রূষা করার বিনিময়ে তাদের কিছু উপার্জন হয়। দিস ইজ রিয়ালিটি। আমরা ভাবতেই পারবো না এখানে বসে, এখানে দাঁড়িয়ে আজকের দিনে যে একটা অদ্ভুত মিথ্যের বেশাতি একটা জাতি
তারা নিজেদের স্বার্থে দাঁড় করিয়ে রেখেছে। তার কারণ ওই মিথ্যের মধ্যে দিয়ে তারা বেঁচে থাকতে চায়। একটা হত্যা যেরকম কখনো একটি জাতির আইডেন্টিটি হতে পারে না, ঠিক সেরকম মিথ্যেকে সামনে সাজিয়ে মানুষ যখন সেটাকেই এক্সপ্লয়েট করেন, তখন যেটা হয় সেটা হচ্ছে আমার মনে একটা তীব্র দ্বন্দ্ব আসে। যখন দেখি এই বাচ্চাটা একটি নাচের দলের অংশ, ফাইনালে সিংহের কাঁধে উঠে যখন দুহাত তুলে পশুদের জয় ঘোষণা করতে হয়, তখন এই বাচ্চাটাকে কাঁধে তোলা সহজ। তাই যে কদিন ওর দল নাচতে যায়, ধরুন মাসে 2 দিন বা 3 দিন, সেই 2 দিন বা 3 দিন ও স্কুলে যায় না, কারণ ওই যে 200 টাকা একটা নাচের পারফরমেন্স থেকে ও পাবে, সেটা ওর পরিবারের কাছে কিন্তু একটা বিরাট ব্যাপার। সুতরাং আফ্রিকা থেকে ধরে আনা হলো যাদের দাস বলে, দাস বলে, তাদের ভারতবর্ষের, গণতান্ত্রিক ভারতবর্ষের, 70 বছরের বেশি স্বাধীন হওয়া ভারতবর্ষে একটা বিরাট পটভূমিকার পেছনে আমি যখন দাঁড়িয়ে থাকতে দেখি, তখন মনে হয় যে আসলে অত্যন্ত রিফাইন্ড ওয়েতে সেই ক্রুড দাস ব্যবসা এখনো দিব্যি বেঁচে আছে। এই আমাদের যেটা কনসেপ্ট, অর্থাৎ যেটা আসামে হচ্ছে এখন, যে স্থানীয় মানুষ আর বাইরে থেকে আসা মানুষ, এদের মধ্যে একটা ভয়ঙ্কর বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে, এবং এই বিভেদ দীর্ঘদিন ধরে, এই বিভেদটা কিন্তু আমাদের যে দেশীয় রাজনীতি তার মূল উপজীব্য। এই বিভেদের মাধ্যমে এখনো সেই ডিভাইড এন্ড রুল, প্রতি মুহূর্তে আপনি একটা দলের মধ্যে বিভিন্ন দল সাব প্ল্যান তৈরি করতে পারবেন। ঠিক সেই রকম দেখেছিলাম যে ভারতীয় হওয়ার জন্য আসলে সত্যি করে কোনো ধর্ম বা কোনো ফিলোসফির প্রয়োজন নেই। আমি এক অদ্ভুত ভারতীয় দেখি ইন্দোনেশিয়ায়, যাদের বলা হয় ড্যান্সার ইন্ডিয়ান। মূলত এরা মূলত না, সম্পূর্ণতই এরা জাভা দ্বীপে বাস করেন। এই জাভা দ্বীপে একটা জায়গা আছে, যে জায়গাটাকে ক্যান্সার বলা হয়, এবং যেখানে আপনি যতদূর দেখতে পাবেন ততদূর পর্যন্ত একই পর এক জীবন্ত আগ্নেয়গিরি। যে কোনো মুহূর্তে আগ্নেয়গিরি অগ্নুৎপাত হবে এবং নিচের উপত্যকাটা সম্পূর্ণ লাভায় পড়ে যাবে। এই অঞ্চলে 1 ইঞ্চি জমিতে ফসল হয় না, যতদূর চোখ যায় কোথাও সবুজের লেশ মাত্র নেই। অথচ এইখানে যে মানুষজন থাকেন তাদের বলা হয় ইন্ডিয়ান। তা ভারতীয়ত্বর খোঁজ যদি হয়, কেউ করতেই হয়। আমাদের এখানে যারা ব্রাত্য, এই আফ্রিকান যেমন, এই ইন্দোনেশিয়াতেও এদের আদিবাসী হিসেবে ধরা হয় এবং বলা হয় যে এরা নাকি ভারতীয়। আসলে এই মানুষগুলো বহুদিন আগে ঠিক ইন্দোনেশিয়া ভারতবর্ষের যেদিকে, ঠিক তার উল্টো দিকে ভেনেজুয়েলা বা পেরু থেকে ভেলায় চড়ে প্রশান্ত মহাসাগর পার হয়ে ইন্দোনেশিয়ায় আসেন। ঠিক সেই সময় যখন 14th সেঞ্চুরিতে, 14th সেঞ্চুরির একটু আগে, 12th সেঞ্চুরি অ্যারাউন্ড, তাঞ্জোরের সাথে জাভার দুর্দান্ত বাণিজ্য চলত। তখন তাঞ্জোরের নাবিকরা, বণিকরা, তারা জাহাজ নিয়ে প্রতি বছর জাভায় যেতেন, ব্যবসা করতেন, এবং ইন্দোনেশিয়ার হিন্দু ধর্ম এই নাবিকরা নিয়ে যান, এবং দেখা যায় গোটা দেশটা, গোটা ইন্দোনেশিয়া তখন হিন্দু হয়ে যায়। তারপরে 17th সেঞ্চুরিতে এসে
আবার গোটা দেশটা মুসলমান হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই একটা ছোট্ট দল যারা তারও বহু বছর, প্রায় ১,৫০০ বছর আগে ভেনিজুয়েলা বা পেরু থেকে ভেলায় চড়ে ইন্দোনেশিয়া এসেছিলেন, এই ছোট্ট দলটা হিন্দুই থেকে গেল। আজকে যখন হিন্দুইজমকে সামনে রেখে গোটা দেশে বিভাজনের রাজনীতি চলে, তখন অদ্ভুতভাবে আমার এদের কথা মনে পড়ে। এবং তখন ইন্দোনেশিয়া, পুরো ইন্দোনেশিয়াতে মুসলিম, এরা ছোট্ট একটি কমিউনিটি হিন্দু, ন্যাচারালি মূল আবাদী অঞ্চল যেটা দেশের, সেখান থেকে এরা নির্বাসিত হলো এই আগ্নেয়গিরি ঘেরা অঞ্চলটা। এবং অদ্ভুতভাবে ঠিক আমরা যেমন বাড়ির বাইরে তুলসী মঞ্চ দেখি, এই বিশাল ছাই আগুনের মাঠে এরা মাঝে মাঝে একটা তুলসী মঞ্চ বানালো। চিন্তা করুন, ভারতীয় রক্ত এদের কাছে নেই, এদের শরীরে নেই, হিন্দু ধর্মটা রিফ্লেক্টেড হয়ে কোনোভাবে এদের মধ্যে ঢুকে গেছে, এবং তারপর থেকে এরা নিজেদের ভারতীয়ই মনে করে। এই যে একের পর এক আগ্নেয়গিরি, এরা প্রত্যেকটির নাম দিল এক একজন ভারতীয় দেবতার নাম। যে আগ্নেয়গিরিটা সবসময় ইরাপ্ট করে, সবসময় আগুন ছড়ায়, ওরা তাকে বলল ব্রহ্মা। ওরা বিশ্বাস করে ভারতীয় পুরাণ অনুযায়ী যে জীবনের বীজ এই আগ্নেয়গিরির বুকে নিহিত আছে। যতটুকু চোখ যায় একটা চাঁদের পাহাড়ের মতো, চাঁদের মাটির মতো লাগছে। অজস্র মানুষ যখনই ওই মাউন্ট ব্রহ্ম বা ব্রহ্মা চেপে ওঠেন, তাকে দেখার জন্য তার একদম ক্রেটারের উপর দাঁড়িয়ে তাকে কিছু উৎসর্গ করার জন্য তারা ওই বিরাট দিগন্ত ভেঙে আসেন। অজস্র মানুষ তাই দেখতেও আসেন। ওই বিরাট মাঠের মধ্যে অদ্ভুত অদ্ভুত সব হিন্দু মন্দির, অদ্ভুত একটা সিনথেসিস হয়েছে। মূর্তিগুলো কিছুটা যেন আমাদের দক্ষিণ ভারতীয় মূর্তি, চেনা, আবার কিছুটা অচেনা। অ্যানথ্রোপোলজি একটা এমন সাবজেক্ট, কালচারাল অ্যানথ্রোপোলজি পার্টিকুলারলি, যেটা প্রতি মুহূর্তে আপনাকে ভাবাবে, এবং প্রতি মুহূর্তে আপনাকে প্রশ্ন করবে যে আপনার অবস্থানটা ঠিক কি হওয়া উচিত। আমি যখন ওই বিশাল মাঠে সবসময় ধুলোর ঝড় চলতে দেখি, তার মধ্যে ওই রকম কাউকে যিনি নিজেকে মনে করেন হিন্দুত্বের জন্যই তার ধর্মে ভারতীয়ত্ব আছে, এরকম কাউকে হেঁটে আসতে দেখি। চতুর্দিকে বিচ্ছিন্নভাবে ওরকম তুলসী মঞ্চ ছড়িয়ে থাকতে দেখি। পুজো হচ্ছে একদম ভারতীয় কায়দায়, ঠিক সেভাবে আরতি হচ্ছে, যদিও বিগ্রহ কিছু নেই, ওই বিশাল বিশাল আগ্নেয়গিরিগুলোই বিগ্রহ। তখন আমার মধ্যে আর একটা প্রশ্ন আসে যে হিন্দুত্বের অধিকার এটা কি খালি ভারতীয়দের অধিকার, বা হিন্দুত্বের নিরিখে আমি কি খালি ভারতকেই মানব? মাইগ্রেশন বা পরিযান আসলে যে কোনো দেশের, যে কোনো জাতির মূল কথা। যত বেশি পরিযায়ী মানুষ একটি জায়গায় থাকেন, একটি দেশে আসেন, সেই দেশ তত সংস্কৃতি তো বটেই, দর্শনে থেকে শুরু করে সমস্ত অ্যাসপেক্টে দেখা যায় তার উন্নতি তত, সে তত উন্নত। কাশ্মীর সম্বন্ধে বলা হয় যে একটা সময় পর্যন্ত কাশ্মীরে মাইগ্রেশন বলে বাইরে থেকে, যেহেতু বিরাট হিমালয়ের পাঁচিল ছিল, বাইরে থেকে সবচেয়ে কম মানুষ কাশ্মীরে এসছেন, সেই জন্য কাশ্মীরে মিশ্রণটা ঘটেনি, বিভিন্ন কালচারাল যে সিনথেসিস সেটা হয়নি। তাই আধুনিক ভারতে বা আদিম ভারতে কাশ্মীরের কিন্তু সংস্কৃতিতে অবদান সবচেয়ে কম। এইরকমই, এর জন্য আমি রিক বললো অবশ্য, রিতায়ন মুখার্জি, ওর কাছে খুব কৃতজ্ঞ। আচ্ছা, গত জানুয়ারি মাসে ও কাছের গভীরে লিটল রানে এক অদ্ভুত জনজাতির সামনে আমায় দাঁড় করায়। বান্নি পশুপালকেরা বহুদিন আগে ইরান থেকে বেলুচিস্তানের ভিতর দিয়ে এদের ভারতবর্ষে আগমন। তারপরে কাছের এই বিরাট অঞ্চল, ঠিক যে কারণে ক্যালডেরা বা ওই জাভার এই অঞ্চলে কোনো মানুষ থাকেন না, ঠিক সেই কারণেই এরা পশুপালক বেসিক্যালি। এবং
এরা এদের রুট নিয়ে এইখানে এবং মসিয়ে এখানে থাকতে শুরু করে। ভেবে দেখুন, বিস্তীর্ণ অঞ্চল, এবং এই অঞ্চলটা ছিল ম্যানগ্রোভ। ইনফ্যাক্ট আমাদের সুন্দরবনে যেমন ম্যানগ্রোভ আছে, এখানেও কচ্ছ উপসাগরে একটা বিশাল অঞ্চল ম্যানগ্রোভ ছিল। এবং এই ম্যানগ্রোভটা কিন্তু একটা ছাঁকনির কাজ করতো, যার ফলে ভেতরে যে জলটা আসতো এটা তার উপর ডিপেন্ড করতে পারতো, সমুদ্র থেকে খাঁড়ি দিয়ে যে জলটা ঢুকতো। 2014 সালে সম্ভবত বা 14 গুজরাট সরকার ঠিক ওই অঞ্চলটায় আদানি গ্রুপকে একটি তাপবিদ্যুৎ প্রকল্প তৈরি করার দেন। তারা প্রথম যে কাজটা করে, যে কাজটা করার জন্য অস্ট্রেলিয়া থেকে তাদের বিতাড়িত হতে হয়েছে, এখানে কেউ মাথায় নামায়নি। তারা যেটা করেন সেটা হচ্ছে ওই বিস্তীর্ণ অঞ্চলে ম্যানগ্রোভ তারা ধ্বংস করেন। সিম্পলি খাঁড়িগুলো পাঁচিল তুলে খাঁড়ির মুখ তারা বন্ধ করেছেন, এবং ফলে এই এতদিন ধরে যে মানুষজন, এই বান্নি পশুপালকের দল, যারা সেই কবে সুদূর ইরান থেকে বালুচিস্তানের ভেতর দিয়ে ভারতবর্ষে এসেছিলেন, এবং যারা তাদের পোশাকে ভাষায় খালি আমাদের বহুত্বের ধারণাটা যারা আমরা এখনো মনের মধ্যে লালন করি, তাকে লালিত করেছিলেন, তাকে লালন করেছিলেন, সেই জায়গা, সেই মানুষজন, তারা দেখছেন যে এতদিনের বসতভূমি তাদের আর বাসযোগ্য নেই, জল নেই। ফলে এই বিস্তীর্ণ অঞ্চল যেটা সম্পূর্ণ তাদের ছিল, সেই অঞ্চল তারা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে। এবার যাবেনটা কোথায়? অত বছর আগে এখানে ইকোনমিক্স একটু বলি যে আর্নেস্ট রাভেনস্টাইন একজন জার্মান ইকোনমিস্ট, তিনি বলছেন এই পরিযান একটা অদ্ভুত জিনিস, মাইগ্রেশন। এবং আজকে যে ঘটনাটা ঘটছে, বলছেন এককালে ছিল মানুষ আর্যরা এসছে কেন? যে উর্বরতর জমির খোঁজে, যে জায়গায় জমি ভালো, চতুর্দিকের মানুষ সেই জায়গার দিকে আসতেন, এবং ইকোনমিক্সে যে ল্যান্ড, লেবার এবং ক্যাপিটাল, এই তিনটের মধ্যে ল্যান্ড ছিল মানুষকে টেনে আনার একটা কারণ। তারপরে 70s থেকে দেখা গেল ক্যাপিটাল, যেখানে পুঁজি, সেই দিকে মানুষ যাচ্ছেন। আমাদেরও অজস্র উজ্জ্বল ছেলে মেয়ে মার্কিন দেশে চলে যাচ্ছে। তার কারণ ছিল সেইটা, ল্যান্ড এবং ক্যাপিটাল মূল ছিল। এখন দেখা যাচ্ছে ক্যাপিটাল আর একটা দেশে কুঠিগত নেই। আদানিরা ক্যাপিটাল ঢাললেন কোথায়? না কচ্ছ উপসাগরের ওই মোহনায়। সুতরাং মানুষের ফ্লো যদি ওইদিকে যায়, তাহলে দেখা যায় দীর্ঘকাল যারা ওই অঞ্চলে থাকেন তাদের পিছু হটতে হয়। এবার পিছু হটে ওরা যাবেন কোথায়? ইকোনমিস্টরা এটাকে বলছেন কাউন্টার মাইগ্রেশন। ঠিক ইরাক থেকে যেমন লক্ষ লক্ষ মজুরকে ইরাক যুদ্ধের সময় দেশে ফিরতে গিয়ে তারা দেখে যে দেশে ফেরার রাস্তাটা বন্ধ, দতে দতে মরতে হলো। ঠিক এই কাউন্টার মাইগ্রেশন আজকে এই বান্নি পশুপালকদেরও সামনে জাস্ট ভয়ঙ্কর ওই নোয়েল উইলিয়ামসনের প্রেতাত্মার মতো দাঁড়িয়ে আছে। এরা যে বাড়িগুলোতে থাকতো তাকে বলে পাক্কা, ওই রকম অপূর্ব সুন্দর খড়ার কাঠের তৈরি, তারও মতো 8 ঘন্টা বা 1 ঘন্টা একটা বাড়ি বোধ হয় আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আবার খাটিয়ে ফেলতে পারেন। দেখা যাচ্ছে সেই বাড়িগুলো আজ আর বাসযোগ্য থাকছে না। সব সময় এই অঞ্চলে একটা ধুলো ঝড় চলে। এই অঞ্চলের মানুষ এই আঁধিতে জন্ম থেকে অভ্যস্ত। আমি আর বিতায়ন যখন ওখানে যাই, তখন দেখলাম বিশাল জমির মধ্যে, পোড়ো জমির ওপর এক কুস্তির আখড়া, এক কুস্তির রিং বাঁধা হয়েছে। চতুর্দিক থেকে মানুষ আসছেন, যে মানুষ জানেন তারা এই যে জায়গায় তারা প্রজন্মের পর প্রজন্ম যে ধুলোর ওপর কুস্তি করে গেছেন, সেই ধুলোটাও ওপর অধিকার কালার তাদের থাকবে না, ওটা ওদের ছেড়ে যেতে হবে। পুরো জায়গাটাই আমার আমার অলিক মনে হয়। যে মানুষদের পোশাক সম্পূর্ণ বেলুচিস্তান, তাদের মুখের বয়ান সম্পূর্ণ অন্য, যাদের দেখে এবং আমাদের ডাইভার্সিটির মহত্বের কথা ভেবে আমি ভীষণ আলোড়িত হচ্ছিলাম। এখন যখন ভাবি যে এই
এই আমার বহুত্বের ধারণাটা এই মুহূর্তে সবচেয়ে বড় আক্রমণের সম্মুখীন। তখন বোধহয় আমি নিজের দিকে নিজে আরেকবার নিজের চোখে চোখ রেখে তাকিয়ে নিজেকেই প্রশ্ন করি। আমি জানি এই যে কুস্তি, এই যে লড়াই এত মানুষের মধ্যে, এর ফলাফল অনেক আগেই নির্ধারিত হয়ে গেছে। স্টেটের এগেনস্টে লড়ে, রাষ্ট্রের এগেনস্টের বিরুদ্ধে দাঁড়িয়ে একটি ছোট্ট কমিউনিটি 1 লাখ, আমার আফ্রিকানই হোক, অদিলেরই হোক, বা এই বান্নি পশুপালকটাই হোক, এরা কোনোদিন জিততে পারবেন না। এই ছেলেটি আজকে কুস্তিতে জিতে নজরানা পাচ্ছে দর্শকদের কাছ থেকে, কাল হয়তো সুরাট বা ভাবনগরে কোথাও ঠিকে শ্রমিকের কাজ নিতে বাধ্য হবে। এই বিশাল প্রান্তর যেখানে চিরকাল এরা ঘোড়া ছুটিয়ে বেড়ান, সেই প্রান্তরটা আর ওদের থাকবে না। সমস্যা হচ্ছে ঘোড়া ছুটিয়ে যদি ফিরতি পথে ফেরার রাস্তাটা ওদের না থাকে, তাহলে সেই মানুষগুলো যাবেন কোথায়? সুতরাং যখন এই অদ্ভুত ধুলো ঝড় দেখি ঘোড়া, বান্নি ঘোড়া, ওই খুব নাম করা একটা ব্রিজ, তাদের নিয়ে মানুষ দলে দলে আসছেন সেই ঘোড়ার দৌড় দেখতে, সেই কুস্তি দেখতে, তখন দেখি ঝড়টা আসলে খুব ঘন হয়ে ঘনিয়ে আসছে আমাদের সবার উপর। অজস্র মানুষ আস্তে আস্তে ঝড়ে আবসা হচ্ছেন, কাঁপছেন। সমস্ত চড়াচড়ের উপর যেন অদ্ভুত একটা ধুলোর সব। সমস্ত চলে যাওয়ার মধ্যেই যেন চিরকালের জন্য চলে যাওয়ার একটা আবেগ মেশানো। বহুদিন ধরে যাদের রক্তে আদি মিশে গেছে, এক অপার্থিব অদ্ভুত আদি তাদের রক্তে ছিল, সেই আদির কাঁধে ভর করে সেই আদির ঘোড়ায় চড়ে, যে ধুলোঝড়ের ঘোড়ায় চড়ে এরা বাঁচতেন, তাদের সামনে আজ যে দিগন্ত, সেই দিগন্তের দিকেও যদি চলে যেতে হয়, তাহলে দেখবেন এই ঝড়টা চলছে। এই ঝড়ের লয় নেই, ক্ষয় নেই, এটাই কাউন্টার মাইগ্রেশন। সমস্যা হচ্ছে দিগন্তের শেষে আর কোনো দেশ নেই। ওই দিগন্তের শেষে যদি কেউ দাঁড়িয়ে থাকেন, আজকে আমি জানি সেটা ওই নোয়েল উইলিয়ামসনের প্রেতাত্মা। আমি ভীষণ আশাবাদী মানুষ। আমি মনে করি যে একদিন আমি ঝড়ের কাঁধে চলব। আমরা এখানে যারা আছি, যারা ফটোগ্রাফির চর্চা করি, যারা ছবি দেখতে ভালোবাসি, বা ছেড়ে দিই যারা এমনি সাধারণ মানুষ, প্রতিদিন নিজেদের ভালো লাগায় বেঁচে থাকি, আমরা সবাই স্বপ্ন দেখি আগামীর, একটা চমৎকার আগামীর। সুতরাং আজকেও আমার কিন্তু ওই আগামীর দিকে তাকিয়ে থাকা এবং আশা নিয়ে বেঁচে থাকা ছাড়া আর কোথাও যাওয়ার নেই। আমরা একদিক থেকে, আপনারা সবাই একদিক থেকে ওই পরিচয়। ধন্যবাদ।